আচ্ছা, লক্ষ্য করেন এইটা হলো একটা বোতল যেখানে আমি রেখেছিলাম খেজুরের রস। একটা বিশেষ জিনিস আপনাদের শেখাবো। এই খেজুরের রসটা ভরা ছিল। ফ্রিজে রেখে এরকম জমে গেছে। এখন দেখেন যে অল্প পরিমাণ আছে। তাহলে আপনি যদি একটু গলিয়ে খান তাহলে কি হবে? এই যে বরফ, এর ভেতরে কিন্তু রসের কোনো এলিমেন্ট নাই। চিনি নাই, পানি নাই, কিছু নাই। শুধু পানি আছে। ঠিক একইভাবে যদি আমি একটা পরিবারের কথা বলি, ২ বোন বা ৬ বোন আর ২ ভাই। আমি ধরে নিলাম ৬ বোন, ২ ভাই। এই ৬ বোনের মধ্যে ৬ জনই সাধারণ সাদামাটা। তেমন একটা গবেষণা করেনি, তেমন কিছু জানে না। একটা সাদামাটা তারা সুন্দরভাবে জীবনযাপন করছে। এখন ২ ভাইয়ের মধ্যে একজন একটা অর্ডিনারি, সিম্পল, সাধারণ হতে পারে। কিন্তু আরেকজন আবার একেবারেই আলাদা হতে পারে। যে ছেলেটা আলাদা সে নেশাখোর হতে পারে, নানান ধরনের নোংরা কাজ করতে পারে। এখন ওই ভাই বা ওই ছেলেটাকে দেখে আমরা সাধারণত ধরে থাকি কি যে সবাই খারাপ। কিন্তু বিষয়টা হলো যে এই যে আপনি বরফটা খাবেন তখন মনে হবে যে রসটা কি খারাপ। কোনো চিনি নাই, কিছু নাই, শুধু পানি। কিন্তু আসলে ওই একটা ছেলে বা একটা ভাইয়ের সব এই যে মসলা, যত ধরনের চিনিযুক্ত যে শরবত, রস, সেটা সে খেয়ে ফেলেছে। তাহলে দেখেন যে একজন একেবারে নষ্ট, খুব খারাপ ছেলে, খারাপ মানুষ। তাকে দেখে আমরা বিচার করছি যে সবাই এত খারাপ। আসলে না। তার মানে যত বেশি এই বরফ থেকে পানি ঝরিয়ে খাবেন, তত কিন্তু সবথেকে খারাপ অংশটা অবশিষ্ট থাকবে। তাহলে জেনেটিক ব্যাপারেও সেরকম। বাবা-মায়ের মধ্যে এরকম রস আছে। রসের মধ্যে ভালো আছে, খারাপ আছে। কিন্তু একটা সন্তান সব খারাপ জিনিসগুলো পেল, আর বাকি ৭ জন ভালো জিনিস পেল। ফলে এই যে ৬ বোন এবং ১ ভাই, এরা ৭ জন এত বেশি ভালো, আবার ১ ভাই এত বেশি খারাপ। আবার উল্টাটাও হতে পারে। এই বরফের চুয়ায় যে আপনি গলিয়ে খেজুরের রস খেলেন, তার মানে আপনি মাখনটা খেলেন। আপনি সব সুবিধাগুলো পেয়ে যাবেন। একটা পরিবারের ৭ ভাই, ১ বোন, ২ বোন। দেখা যাচ্ছে সবথেকে বড় যে সে হলো ভাই। তাহলে সে কিন্তু খুব আদরের, দরিদ্র একটা পরিবার। সে একটা ঘর পেয়েছে, সবকিছু পেয়েছে, পড়াশোনার সুযোগ, আদর, ভালোবাসা সব পেয়েছে। কিন্তু বাকি যে ২ বোন, তাদের একটা সময় বিয়ে হয়ে গেছে। বাকি যে ৬ ভাই, সে কিন্তু কিচ্ছু পায়নি। একটা ঘরে ৬ ভাই থাকে। সে বাবা-মা থাকে একটা ঘরে। আর আরেক ঘরে একটা ছেলে, যে বড় ছেলে, সে সবকিছু পেয়ে গেছে। তার মানে হলো যে এই যে ৬ জন মিলে এই যে ঘরে থাকছে, এটা হলো রস নাই। শুধু খোলস, শুধু বরফ। আর বাকি যে একটা ভাই সে কিন্তু সব মাল মশলা খেয়ে ফেলেছে। হুম? তাহলে একটা পরিবারে বিয়ের কথা হচ্ছে, আমি এত বোঝালাম যে ভদ্রলোক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অনেক গুণে গুণান্বিত। কিন্তু একটা সমস্যা হলো যে প্রাইভেট পড়াতে যেয়ে একটা মেয়ের সাথে একটু হয়তো অন্তরঙ্গতা থাকতে পারে। সে দেখছে যেহেতু বিশ্ববিদ্যালয়ের টিচার, একে তো বা ভালো ছাত্র, তাকে কিন্তু একটু ধরার চেষ্টা করেছে। এদিকে আবার সেই ছেলে বিয়ে করে ফেলেছে, যে লোক বিয়ে করে ফেলেছে। কিন্তু এমন একটা প্যাচের মধ্যে ফেলেছে যে তার ওই দ্বিতীয় বিয়ে করতে সে বাধ্য হয়েছে। তাহলে এই ব্যক্তিটা যে এত বড় অধ্যাপক, এত কিছু সম্পদ, সব গুণে গুণান্বিত, কিন্তু তার একটা স্ত্রী আছে, আবার পরে একটা ছাত্রীকে বিয়ে করতে বাধ্য হয়েছে। কিন্তু সেটা তো বোঝানো যাচ্ছে না। ফলে আমি বললাম যে দেখো, মানুষের মধ্যে এরকম বৈশিষ্ট্য আছে যে একজন সবকিছু খেয়ে ফেলেছে আর বাকি ৬-৭ জনের জন্য এরকম খোলস আছে। আবার বাবা-মা এত ভালো,
সে ভালো অংশটা এই যে যে রস খেয়েছে তার মধ্যে সে ভালো গুণগুলো চলে আসছে, আর বাকিদের মধ্যে খোলস আছে। তার মানে 6 ভাই এতই বুদ্ধিহীন যে আরেক ভাই অনেক বুদ্ধিমান। 6 ভাই বোন এতই খারাপ যে একজন অতিরিক্ত ভালো। আবার 6 ভাই বোন এতই ভালো যে সেই আরেকজন হলো অতিরিক্ত খারাপ। তাহলে এটার একটা ব্যালান্স, একটা অনুপাত, যে বাবা মায়ের সব গুণগুলো একজন পেয়েছে, বাকিরা পায়। বাবা মায়ের সব খারাপ জিনিসগুলো একজন পেয়েছে, বাকিরা পায়। অথবা সব গুণগুলো কয়েকজন পেয়েছে, একজন পায়। তাহলে আমাদের দুইজনের একটা অসামান্য সৌন্দর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজারও আমি বলতে যাচ্ছি না, অনেক গুণ, মানে অসামান্য দুইটা মেয়ে। কিন্তু আমি বুঝতে পারি না ব্যাপারটা কি। একটা সময় বুঝতে পারলাম যে তার ছোট ভাই হলো অটিস্টিক, উম্মাদ। তাহলে একটা সচিবের দুইটা মেয়ে, লম্বা, সুন্দরী, পড়াশোনায় সেরা, অসম্ভব সবকিছু ভালো। কেন? কারণ হলো যে ওই যে একটা ভাই, সে ভাইটা হলো বিকলাঙ্গ, অটিস্টিক। সেজন্য আমি বললাম যে এমন তো হতে পারে যে সব গুণগুলো আপনারা দুই বোন পেয়ে গেছেন, যে কারণে অবশিষ্ট হচ্ছে আপনার ছোট ভাই। আপনার ছোট ভাই যে উন্মাদ, অটিস্টিক, এটা কিন্তু আপনাদের জন্য খুবই বিড়ম্বনা, খুব কষ্টের। কিন্তু এই দুইজন সাধারণ না হয়ে অসামান্য হয়েছে কেন? কারণ ওই ভাইয়ের সবকিছু এই দুই বোনের মধ্যে চলে আসছে। তাহলে একটা পরিবারের একজন সদস্য অসম্ভব খারাপ হতে পারে, বাকি সদস্যগুলো অসম্ভব ভালো হতে পারে। একটা সন্তান খুবই জ্ঞানহীন হতে পারে, বাকিরা অনেক জ্ঞানী হতে পারে। অথবা বাকিদের মধ্যে 6 জনের জ্ঞান একেবারে সামান্য, কিন্তু একজনের জ্ঞান অতিরিক্ত বেশি। তাহলে রবীন্দ্রনাথের পরিবারে বেশ মেধাবী ছিল, কিন্তু রবীন্দ্রনাথের সাথে তো কোনো কম্পেয়ার করা যায় না। তাহলে প্রফেসর সুপথ, সে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, তাহলে কেন এটা হলো? সে তো ঘোষপাড়ার সাধারণ পরিবার, লেখাপড়ার বিষয় নাই, গোয়ালা পরিবার। তাহলে সে সবার থেকে অনেক জ্ঞানী। এই 10 গ্রামের মধ্যে সে সব থেকে প্রভাব বিস্তার করেছে, মহা জ্ঞানী। কেন? কারণ হলো যে ওর পরিবারে পড়াশোনার কোনো রেকর্ড নাই। গোয়ালা, গরু, জমি, চাষবাস এগুলো নিয়ে চলে। তাহলে এই পরিবারটাকে আপনি এভাবে ভাগ করতে পারেন যে এই অংশটা বাজে, খেজুরের রসটা এর ভেতরে নাই, শুধু পানি আছে। পানিটা অনেক বেশি তাপমাত্রা কমানোর জন্য ফ্রিজে রাখার কারণে এটা দলা হয়ে গেছে। আর আস্তে আস্তে যে গলে যাচ্ছে, দেখেন এই গলে যাচ্ছে, গলে যাওয়াটা আপনি খেলেন। মানে একজনের মধ্যে সব আসতে পারে, ভালো অথবা খারাপ, জ্ঞান অথবা জ্ঞানহীনতা। আর বাকি জনের মধ্যে ভাগ করে করে দিচ্ছে। তাহলে 500 বিঘা জমি হলে একজনের 400 বিঘা, আর বাকি 6 জনের 100 বিঘা ভাগ করে করে পাওয়া। ও হতে পারে। বিভিন্ন পরিবারে আপনি দেখবেন যে একজন বিরল কিছু সাফল্য অর্জন করেছে, বাকিরা একেবারেই গোবেচারা। আবার আরেক পরিবারে দেখবেন একজন নেশাখোর, লম্পট, বাজে, সবকিছু তার খারাপ, কিন্তু বাকি সদস্যরা অত্যধিক ভালো। তার মানে অত্যধিক ভালো হওয়ার পিছনে কারণ হলো যে একজন অত্যধিক খারাপ। অত্যধিক বুদ্ধিমানের কারণ কি? অন্যরা একেবারেই বুদ্ধিহীন। তো এই বিষয়টা বিবেচনা করবেন। ওই পরিবারের বিয়েটা আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু তাদেরকে বোঝাতে পারলাম না যে আমি খোঁজ নিয়েছি, তার কোনো সমস্যা নাই। একটা ভাবচাপ করে পড়ে দ্বিতীয় বিয়ে করতে হয়েছে, এবং দ্বিতীয় বিয়ে করার অপরাধে পূর্বের স্ত্রী সব সম্পত্তির একটা অংশ, বড় ধরনের বিভিন্ন জায়গায় বাড়ি আছে, সেগুলো তার নামে লিখে নিয়েছে, তাকে শাস্তি শুরু। তাহলে এই ব্যক্তিটা ভালো যদি নাই হতো, তাহলে 2টা জিনিস হতো না। একটা হলো তার স্ত্রীকে এগুলো লিখে দিত না। আর 2 নম্বর হলো এই যে এত বড় বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের অত নামি দামি প্রফেসর হতে পারত।